আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকল শিক্ষার্থী এবং তোমাদের পরিবারের সকলেই, তোমার পিতামাতা, ভাই বোন সকল সদস্য নিয়ে তোমরা ভালো আছো। এবং এই বৈশ্বিক মহামারীতে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরেও যেহেতু আমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, সামনে পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা, যেহেতু সরকার কর্তৃক বলা হয়েছে জুন মাসে পরীক্ষা হবে, তো তোমরা অবশ্যই সেই মোতাবেক প্রস্তুতি নিচ্ছ। আজকে আমি তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং এ বিষয়ের দ্বাদশ অধ্যায়ে ব্যাংক ও গ্রাহক এই অধ্যায়ের উপর একটু আলোচনা করব। যে প্রশ্নগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব, যেন তোমাদের পড়ার সময় জিনিসগুলো অনুধাবন করতে এবং পরীক্ষার সময় লিখতে একটু সহজ হয়। তো তোমরা অবশ্যই অনেক পরিশ্রম করছো নিজেদের জ্ঞানের পরিসীমাকে বৃদ্ধি করার জন্য, তোমাদের জ্ঞানকে আরও পরিশালিত করার জন্য। তোমাদের মেধা ও শ্রম যখন একত্রে কাজ করবে, তোমরা যখন পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করবে, তো অবশ্যই তোমরা অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবে। আজকের পাঠ হলো ব্যাংক ও গ্রাহক। তো আমাদের জানা দরকার ব্যাংক কাকে বলে আর গ্রাহক কাকে বলে। যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণ দান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে। যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণ দান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে আমরা ব্যাংক বলবো। এই প্রশ্নটি সাধারণত জ্ঞানমূলক প্রশ্নে আসে। তো ব্যাংক ও গ্রাহক অধ্যায় থেকে সবসময় তোমার কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পৃক্ত করে প্রশ্ন হয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সাধারণত অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রয়োগমূলক প্রশ্নটা হয়, অথবা উচ্চতর দক্ষতা দিয়ে প্রশ্ন করা হয়। আর দ্বাদশ অধ্যায় থেকে সাধারণত তোমাদের জ্ঞানমূলক প্রশ্নটাই বেশি আসে। কোনো কোনো ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন যুক্ত করে কেন্দ্রীয় 13 অধ্যায়ের সাথে যে প্রশ্ন, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের প্রশ্ন সবসময় আসে, এই দুই অধ্যায় মিলে সাধারণত হয়। তো তোমরা যেন সঠিক সুন্দর করে উত্তর লিখতে পারো, সেই জন্য চেষ্টা করো। আমি আবার বলছি, ব্যাংক কাকে বলে? যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণ দান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে। তারপরে গ্রাহক। তো যদি বলা হয় প্রশ্নে, ক নম্বর প্রশ্নে যদি বলা হয় জ্ঞানমূলক প্রশ্নে, গ্রাহক কাকে বলে? তো যে ব্যক্তি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব, যে ব্যক্তি ব্যাংকে যে কোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ওই ব্যাংকের সাথে যুক্ত থাকে তাকে গ্রাহক বলে। যদি কোনো ব্যক্তি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব বলতে সাধারণত 3 রকম হিসাব আছে, সেটা হলো চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। যদি এ ধরনভাবে সে ব্যাংকে হিসাব খুলে, তাহলে সে ওই ব্যাংকের গ্রাহক। অথবা অন্য যে কোনো কার্যক্রমের মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করে, যেমন সে ঋণ নিতে পারে অথবা বিভিন্ন ইউটিলিটিস উপযোগ বিল পরিশোধ করতে পারে। ব্যাংকের মাধ্যমে যেহেতু আমাদের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল পরিশোধ করা হয়, এটাও এক ধরনের সেবা। যে ব্যক্তি ব্যাংকের যে কোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ব্যাংকের সাথে যুক্ত থাকে তাকে গ্রাহক বলে। তাকে কি বলে? ওই ব্যাংকের, যে ব্যাংকের সাথে সে যুক্ত, তাহলে ওই ব্যাংকের সে গ্রাহক। তাহলে আমরা এই অধ্যায়ের মূল যে অংশ, উপজীব্য বিষয়, সেটা হলো ব্যাংক ও গ্রাহক, এটা বুঝতে পারলাম।
আমি আবার বলছি, ব্যাংক কি? যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণ দান, অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে। যে আর্থিক প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণ দান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে ব্যাংক বলে। আর গ্রাহক কি? যে ব্যক্তি ব্যাংকে যে কোনো ধরনের হিসাব অথবা অন্যান্য সেবার মাধ্যমে ওই ব্যাংকের সাথে যুক্ত থাকে তাকে গ্রাহক বলে। দেখো, এই অধ্যায়ে যে জিনিসগুলো বেশি দরকার, ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন সম্পর্কে জানা দরকার। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ধরন। ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের মধ্যে থাকে ডেটর ক্রেডিটর সম্পর্ক। যে বিষয়গুলো সাধারণভাবে দেখা যায় সেটা হলো ডেটর ক্রেডিটর সম্পর্ক। ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে ডেটর ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান থাকে। গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয় তখন ব্যাংক ডেটর এবং গ্রাহক ক্রেডিটর হয়। এটা সবসময় আমাদের বহু নির্বাচনী প্রশ্নে এটা ম্যাক্সিমাম সময় বিভিন্ন বোর্ডে বিগত কয়েক বছরে আসছে। যখন কোনো ব্যক্তি টাকা ব্যাংকে জমা রাখে তখন সেটাকে কিভাবে চিহ্নিত করা হয়, অথবা ব্যাংক যখন কারো আমানত গ্রহণ করে তাকে কী হিসাবে দেখা হয়। তাহলে ব্যাংক ও তার গ্রাহকের মধ্যে ডেটর ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান। গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা জমা দেয় তখন ব্যাংক ডেটর হয় আর গ্রাহক ক্রেডিটর হয়। আবার বিপরীত সম্পর্ক বিরাজ করে যখন ব্যাংকের কাছ থেকে গ্রাহক ঋণ নেয়। আবার ব্যাংক থেকে যখন আমি ঋণ নিব তখন তা বিপরীত সম্পর্ক হয়। তখন আমি ডেটর, যদি ঋণ গ্রহণ করি তাহলে আমি ডেটর হব, ব্যাংক তখন ক্রেডিটর হবে। চুক্তিবদ্ধ সম্পর্ক। হিসাব খোলার মধ্য দিয়ে আইনগতভাবে ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। ব্যাংক ও গ্রাহকের মধ্যে কি হয়? চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। তাহলে এটা ভালোভাবে মনে রাখা উচিত। আমি যখন গ্রাহক হব কোনো ব্যাংকের, তখন তার সাথে আমার কী সম্পর্ক বিদ্যমান হবে? তখন তার সাথে একটি ব্যাংক ও গ্রাহকের মধ্যে একটি চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয়। এতে করে দুই পক্ষেরই কিছু অধিকার ও দায়িত্ব সৃষ্টি হয় এবং এই চুক্তির কারণে ব্যাংক তার আমানতকারীর জমাকৃত টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংক, এই যে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হলো, এর ফলে কী হবে? আমি গ্রাহক যখন ব্যাংকে টাকা চাবো তখন ব্যাংক দিতে বাধ্য থাকবে। ব্যাংক গ্রাহকের ওসি হিসাবে কাজ। ব্যাংক অনেক সময় তাদের গ্রাহকের সম্পত্তি অর্থাৎ স্বর্ণালংকার, দলিলপত্র ইত্যাদি সংরক্ষণের মাধ্যমে তাদের ওসি বা প্রতিনিধি হিসাবে কাজ করে। এটিও একটি আইনগত কিন্তু ভিন্ন ধরনের সম্পর্ক। এটাও আইনগত কিন্তু এটা একরকম একটু আলাদা বা ভিন্ন সম্পর্ক। তো তারপরে বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক। গ্রাহকের সম্পত্তির বিপরীতে ব্যাংক বিভিন্ন প্রকার বন্ধকে ঋণ দিয়ে থাকে। এভাবে বন্ধকদাতা বা বন্ধক গ্রহীতা সম্পর্কের সৃষ্টি হয়। তাহলে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কগুলো কী কী? ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক, ব্যাংক গ্রাহকের ওসি, বন্ধকদাতা বন্ধক গ্রহীতা সম্পর্ক, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। এটা হলো ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। গ্রাহকের পক্ষে দেনা পরিশোধ ও পাওনা আদায়ের মাধ্যমে ব্যাংক গ্রাহকের প্রতিনিধি হিসাবেও কাজ করে থাকে। ব্যাংক কি করে? আমার পক্ষে দেনা পরিশোধ করে, আবার আমার পক্ষে সে পাওনা আদায় করে। আমার কাছ থেকে কেউ টাকা পায় তাকে সে পরিশোধ করে দেয়, আর আমি কারো কাছ থেকে টাকা পাই তাহলে সে ব্যাংকের মাধ্যমে আদায় করে নেয়। তাহলে ডেটর ক্রেডিটর সম্পর্ক, চুক্তিবদ্ধ সম্পর্ক আর ব্যাংক গ্রাহকের ওসি, সাধারণত এই যে তিনটা পয়েন্ট বললাম, এই তিনটা পয়েন্ট থেকে সবচেয়ে বেশি বহু নির্বাচনী ও জ্ঞানমূলক প্রশ্ন হয়ে থাকে। তোমরা একটু ভালোভাবে এই অংশটুকু পাঠ্য বই থেকে দেখে নিবে। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। আমি যখন কোনো ব্যাংক হিসাব খুলব বা অন্য কোনো সেবা গ্রহণ করব, তার মাধ্যমে যে আমি গ্রাহক হলাম, তো ব্যাংকের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। ব্যাংকিং ব্যবসার মূলনীতি অনুযায়ী গ্রাহকের স্বার্থ রক্ষা ব্যাংকের একটি অবশ্যই পালনীয় পবিত্র দায়িত্ব।
আমি তার গ্রাহক হওয়ার কারণে আমার স্বার্থ রক্ষা করা ব্যাংকের একটি পবিত্র দায়িত্ব। তো এই বিষয়ে ব্যাংকের নিম্নরূপ দায়িত্ব আছে। তো ব্যাংকের দায়িত্ব কী কী? আমার প্রতি অর্থ ফেরত দেওয়া, তারপর হিসাবের গোপনীয়তা রক্ষা করা, আমানতকারীর নির্দেশ পালন করা, তারপরে সুদের আদান প্রদান, তারপরে সুবিধাজনক ঋণ পরিশোধের সুযোগ প্রদান করা। তাহলে অর্থ ফেরত দেওয়া কি? সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা চাহিদা মাত্র ফেরত দিতে বাধ্য থাকে। অর্থ ফেরত কীভাবে দিবে? সাধারণত কোনো গ্রাহক ব্যাংকে 3 রকম হিসাব সংরক্ষণ করে: চলতি হিসাব, সঞ্চয় হিসাব আর হলো স্থায়ী হিসাব। তো যদি কোনো গ্রাহক ব্যাংকে যে কোনো হিসাবের মাধ্যমে টাকা রাখুক না কেন, যখন চলতি হিসাব হবে সে প্রতিদিনই টাকা যতবার খুশি ততবার তুলতে পারবে। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে একজন গ্রাহক ব্যাংক থেকে সপ্তাহে 2 বার টাকা উত্তোলন করতে পারবে, যতবার খুশি ততবার সে জমা দিতে পারবে। স্থায়ী হিসাবের ক্ষেত্রে যেহেতু একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখা হয়, তো নির্দিষ্ট সময়ান্তেই সে শুধুমাত্র টাকা ফেরত পাবে। তবে বিশেষ ক্ষেত্রে সে যদি নির্দিষ্ট সময়ের পূর্বেই টাকা নেয়, তাহলে সে অতিরিক্ত যে সুবিধা ছিল সে অতিরিক্ত সুবিধা সে আর পাবে না। এজন্য এ ব্যাপারে ব্যাংকের অনুমতির প্রয়োজন নেই, তবে এ সংক্রান্ত কিছু বিধিনিষেধ গ্রাহককে অবশ্যই মেনে চলতে হয়। যে অর্থ ফেরতের ক্ষেত্রে গ্রাহককে ব্যাংকের কিছু বিধিনিষেধ থাকে, সেটা অবশ্যই গ্রাহককে মেনে চলতে হবে। হিসাবের গোপনীয়তা, গ্রাহকের নির্দেশ, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ, আইনগত অনুমতি অথবা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক গ্রাহকের হিসাব সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারে না। যদি গ্রাহকের নির্দেশ না থাকে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশ না থাকে, আইনগত অনুমতি না থাকে বা আদালতের নির্দেশ ছাড়া ব্যাংক কখনো কারো হিসাব সম্পর্কে কোনো তথ্য কাউকে প্রদান করে না। আমানতকারীর নির্দেশ পালন, ব্যাংক তার মক্কেলের বা আমানতকারীর নির্দেশ অনুযায়ী আমানতের অর্থ ব্যবহার করে থাকে। যেমন মক্কেল কোন ব্যক্তি বা পক্ষকে অর্থ পরিশোধ করতে নির্দেশ দিলে ব্যাংক সেই অনুযায়ী পরিশোধ করে। একইভাবে মক্কেল যদি তৃতীয় কোনো পক্ষ হতে অর্থ, চেক বা বিল আদায় করার জন্য ব্যাংকের উপর আদেশ জারি করেন, তখন ব্যাংক সেই নির্দেশ পালন করে থাকে। আমি গ্রাহক, আমি কারো কাছ থেকে টাকা পাই, তাহলে ব্যাংকে যদি আমি কিছু নির্দেশনামা আছে, কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়া যদি সম্পন্ন করি, তাহলে ব্যাংক আমার পক্ষে সেই নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করবে। আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আমার কাছ থেকে টাকা পায়, তাহলে যদি আমি যে সমস্ত প্রক্রিয়াগুলো ব্যাংকিং বিধিনিষেধ আইন নিয়মকানুনগুলো আছে, সেগুলো যদি প্রক্রিয়া অনুসরণ করি, তাহলে ব্যাংক আমার পক্ষে সেই অর্থ পরিশোধ করে দিবে আমার হিসাব থেকে। সুদের আদান প্রদান, ব্যাংক তার মক্কেলের প্রাপ্য সুদ স্বয়ংক্রিয়ভাবে তার হিসাবে জমা করে এবং সেবার ফি স্বয়ংক্রিয়ভাবে তার হিসাব থেকে কর্তন করে নেয়। ব্যাংক কী করে? স্বয়ংক্রিয়ভাবে যে প্রাপ্য সুদ সেটা তার হিসাবে জমা করে এবং যে সেবা প্রদান করলো এজন্য সে যে ফি বাবদ যে অর্থ কর্তন করা দরকার সেটা স্বয়ংক্রিয়ভাবে সে কর্তন করে নেয়। তারপরে সুবিধাজনকভাবে ঋণ পরিশোধের সুযোগ প্রদান, ঋণ পরিশোধের ক্ষেত্রে ব্যাংক ঋণ গ্রহীতাকে যথাযথ সুবিচার করবে এবং ঋণ পরিশোধের জন্য উপযুক্ত সময় ও সুযোগ প্রদান করবে। যেহেতু গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব ছিল, আর ব্যাংকের প্রতিও গ্রাহকের কিছু দায়িত্ব আছে। সেগুলো কি কি সেটা দেখি। সততা, ঋণ পরিশোধ, সুদ আদায়, ঠিকভাবে চেক অঙ্কন, এগুলো। সততা, ব্যাংকের সাথে সম্পর্কের ক্ষেত্রে সততার পরিচয় দেওয়া গ্রাহকের একটি পরম দায়িত্ব। আমার প্রতি ব্যাংকের যেমন দায়িত্ব চাই টাকা ফেরত দেওয়া, এটা পরম দায়িত্ব, তেমনি ব্যাংকের প্রতি আমার সততার পরিচয় দেওয়া একটি পরম দায়িত্ব। হিসাব খোলা থেকে শুরু করে সর্বাবস্থায় সঠিক তথ্য প্রদান করার মাধ্যমে আমি আমার পরম দায়িত্ব পালন করব এবং অবশ্যই গ্রাহকের কর্তব্য। ঋণ পরিশোধ, ব্যাংকের নিকট হতে
গৃহীত ঋণ চুক্তি অনুযায়ী সময় মতো পরিশোধ করা মক্কেলের পবিত্র দায়িত্ব ও কর্তব্য। যে গৃহীত ঋণ নিয়েছি সেটা যে চুক্তি হয়েছে, যে প্রসিডিওরে আমার পরিশোধ করতে হবে, সেটা পালন করা আমার পবিত্র দায়িত্ব ও কর্তব্য। অর্থাৎ চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ না হলে ব্যাংক বন্ধকি সম্পত্তি ক্রয় ও বিক্রি করে আইনের মাধ্যমে তার পাওনা উদ্ধার করতে পারে। যদি আমি চুক্তি অনুযায়ী পরিশোধ না করি, তাহলে সে নির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ করে সেই বন্ধকি সম্পত্তি সে অধিগ্রহণ করে বিক্রি করে তার পাওনা টাকা আদায় করবে। সুদ আদায়। চলতি হিসাবে জমাতিরিক্ত উত্তোলন হলে ঋণ গ্রহীতার ক্ষেত্রে ব্যাংক সুদ কেটে নেয়। ব্যাংক অন্যান্য সুবিধা বা সেবা দিলেও তার জন্য একটি যুক্তিসঙ্গত সেবা ফি কেটে নেয়। চুক্তি অনুযায়ী ব্যাংকের ঋণের সুদ ও আসল প্রদান করাও গ্রাহকের দায়িত্ব। চুক্তি অনুযায়ী ব্যাংকের ঋণের সুদ ও আসল প্রদান করাও গ্রাহকের দায়িত্ব। যদি আমি ব্যবসায়ী হই, তাহলে শুধুমাত্র চলতি হিসাব ব্যবসায়ীদের জন্য। তাহলে আমার জমার থেকেও আমি অনেক সময় ব্যবসায়ীরা টাকা বেশি গ্রহণ করে। আমি 1 লক্ষ টাকা আমার জমা আছে, কিন্তু আমার এই মুহূর্তে 1,50,000 টাকা দরকার। তাহলে যদি চলতি হিসাব খোলা থাকে, তাহলে ব্যাংক সে টাকা পরিশোধ করে দেবে। এই অতিরিক্ত পরিশোধের যে 50,000 টাকা পরিশোধ করলো, তার জন্য সে অতিরিক্ত সেবা ফি ধার্য করবে এবং এর বিনিময়েও সে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট হারে অবশ্যই সুদ কেটে নেবে। এটাই হলো কথা। চুক্তি অনুযায়ী ব্যাংক ঋণের সুদ ও আসল প্রদান করাও ব্যাংকের জন্য গ্রাহকের দায়িত্ব। ঠিকভাবে চেক অঙ্কন। মক্কেল চেক অঙ্কনে সতর্কতা ও নিয়মকানুন মেনে চলবে। অর্থাৎ ব্যাংক কর্তৃক যে চেক বই সরবরাহ করা হয়, সেখানে ঠিকমতো স্বাক্ষর প্রদান করব, সঠিকভাবে তারিখ লিখব এবং ঠিকভাবে টাকার অঙ্ক লিখব। যেখানে কথায় লেখা আছে, অর্থাৎ শব্দ দ্বারা লিখতে হয় সেটা লিখব, আবার যেখানে অঙ্কে লেখা আছে সেটা সঠিকভাবে লিখব। দুটোটা যদি অমিল হয়, পার্থক্য যদি হয়, তাহলে ব্যাংক কখনো টাকা পরিশোধ করবে না। অবশ্যই অঙ্ক লেখার সংখ্যা এবং কথায় লেখার সংখ্যা হুবহু যদি একই লেখা হয়, তাহলেই শুধুমাত্র ব্যাংক টাকা পরিশোধ করে, না হলে সেই চেক ফেরত দেওয়া হয়। তাই চেক অঙ্কনের সময় গ্রাহককে অবশ্যই সতর্ক থাকতে হবে, যেন যেখানে স্বাক্ষর দেওয়ার কথা সেখানে সঠিকভাবে স্বাক্ষর দিব, যেভাবে যখন হিসাব খুলেছিলাম ঠিক সেই স্বাক্ষর দেব, তারিখের ঘরে সঠিক তারিখ লিখব এবং এই প্রসিডিউরগুলো অর্থাৎ তারিখ, স্বাক্ষর এবং টাকার পরিমাণ সঠিক লিখি, তাহলে ব্যাংক টাকা দিবে, না হলে ব্যাংকের থেকে চেক ফেরত আসবে। এজন্য সঠিকভাবে চেক অঙ্কন করতে হবে, অর্থাৎ চেক লিখতে হবে। চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ বুঝে থাকি আমরা। চেক বলতে আমানতকারী কর্তৃক ব্যাংকের উপর লিখিত আদেশ বুঝে থাকি। যে চেক বই ব্যাংক সরবরাহ করে, এটা হলো আমি যে টাকা ব্যাংকে জমা রেখেছিলাম সেটা টাকা ফেরতের জন্য বা ইসের জন্য ব্যাংকের প্রতি আমার আমানতকারী লিখিত আদেশ। এবার চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল। সাধারণভাবে আমরা নিম্নোক্ত ধরনের চেক দেখতে পাই: বাহক চেক, হুকুম চেক এবং দাগ কাটা চেক। এই যে ব্যাংক কর্তৃক চেক সরবরাহ করা হয়, সেগুলো কি কি? বাহক চেক, হুকুম চেক আর দাগ কাটা চেক। আসলে দেখি আমরা বাহক চেক কোনটা, হুকুম চেক কোনটা এবং দাগ কাটা চেক কোনটা। ব্যাংক এক্ষেত্রে চেকের বাহককে নগদ অর্থ দিতে বাধ্য থাকে। বাহক চেকের জন্য যে চেক নিয়ে যাবে তাকে অর্থ দিতে বাধ্য থাকে। অর্থাৎ যে ব্যক্তি এ ধরনের চেক বহন করে ব্যাংকে উপস্থাপন করবে, ব্যাংক তাকেই উক্ত চেকের অর্থ পরিশোধে বাধ্য থাকিবে। বাহক চেকের ক্ষেত্রে যখন ব্যাংকে সে কোনো চেক উপস্থাপন করবে কোন ব্যক্তি, তাহলে ব্যাংক ওই চেক বহনকারীকে টাকা দিতে বাধ্য থাকবে। হুকুম চেক, যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কোনো কেউ উত্তোলন করতে পারে না, নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, এ ধরনের চেককে হুকুম চেক বলে। নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারে না, এই ধরনের চেকগুলোকে হুকুম চেক বলে। হুকুম চেক সাধারণত নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকে। হুকুম চেকে নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা থাকে। সাধারণত আমরা যে চেকগুলো ব্যবহার করি সঞ্চয় হিসাবের ক্ষেত্রে, এই চেকগুলো সাধারণত বাহক চেক।
আমি নিজেও উত্তোলন করি, অথবা আমার চেক কাউকে দিয়েছি তার নাম লিখে দিলাম। বাবা যেমন তার হিসাব থেকে সময়ের কারণে যেতে পারছে না ব্যাংকে, তাহলে সন্তানের নাম উল্লেখ করে দিয়ে দিল, সেটা হলো বাহক চেক। অর্থাৎ আমিও নিয়ে যেতে পারি, আমার পরিবর্তে অন্য কাউকে দিয়ে নাম উল্লেখ করে যখন দিয়ে দিয়েছি সেটা হলো বাহক চেক। যে ব্যক্তি ওই যদি যে ব্যাংক হিসাব আছে সেই ব্যাংকে গিয়ে যদি ওই প্রদত্ত চেক সঠিকভাবে লিখে নিয়ে উপস্থাপন করে, তাহলে যে নিয়ে গেল তাকে টাকা দিতে সে বাধ্য থাকে, এটা হলো বাহক চেক। আর যে চেকের মধ্যে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করে দেওয়া থাকে, নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কেউ উত্তোলন করতে পারবে না, তাহলে সেটাকে বলা হয় হুকুম চেক। আসলে দেখি দাগ কাটা চেক কোনটা। দাগ কাটা চেক কখনো ব্যাংক থেকে সরবরাহ করা হয় না। বাহক চেক আর হুকুম চেকে ব্যাংক থেকে সরবরাহ করে। বাহক চেক বা হুকুম চেকের অর্থ প্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য যখন উক্ত চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয়, উপরিভাগে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয়, তাকে দাগ কাটা চেক বলে। বাহক চেক বা হুকুম চেকের বাম পাশের উপরের ভাগের কোণায় যদি আড়াআড়িভাবে দুটি দাগ কেটে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয়, তাহলে তাকে দাগ কাটা চেক বলে। কেন দাগ কাটা চেক অঙ্কন করা হয়? অর্থপ্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য। বাহক চেক বা হুকুম চেকের বাম পাশের উপরিভাগে সমান্তরালভাবে দুটি রেখা অঙ্কন করে যে চেক অঙ্কন করা হয় সেটাকে বলা হয় দাগ কাটা চেক। দাগ কাটা চেক কেন করা হয়? দাগ কাটা চেক হলো অর্থপ্রাপ্তির নিশ্চয়তা ও নিরাপত্তার জন্য দাগ কাটা চেক অঙ্কন করা হয়। চেকে দাগ কাটা সমান্তরাল রেখার মধ্যে সাধারণত প্রাপকের হিসেবে প্রদেয়, ওই যে দুইটা সমান্তরাল রেখা টানা হলো বাম পাশের উপরিভাগের কোনাকুনিতে যে দুটো রেখা টানা হলো, সেক্ষেত্রে সেখানে লেখা হবে ওই দাগের দুই সমান্তরাল রেখার মধ্যে লেখা হবে অ্যাকাউন্ট পেয়ি অথবা প্রাপকের হিসেবে প্রদেয় বা দেয়, প্রাপকের হিসেবে দেয় বা অ্যাকাউন্ট পেয়ি, অথবা অ্যান্ড কোং লেখা থাকে, এ ধরনের চেকের অর্থ নগদে উত্তোলন না করে কোনো হিসাবে জমা দিয়ে টাকা উত্তোলন করতে হয়। যদি দাগ কাটা চেকের টাকা কখনো নগদে অর্থে পরিশোধ করে না। যে ব্যক্তি বা গ্রাহকের হিসাব, সে হিসাবে টাকা জমা হবে, তারপরে ওই টাকা উত্তোলন করা যায়। এই জন্য ব্যবসায়ীদের জন্য দাগ কাটা চেক সবসময় ব্যবহার করে এবং সেটাই সবচেয়ে বেশি নিরাপদ। তাহলে হিসাব 3 রকম: চলতি হিসাব, সঞ্চয় হিসাব, আর হলো স্থায়ী হিসাব। আর চেকও তাহলে আমরা দেখতেছি চেক 3 রকম দেখতেছি। আসলে চেক হলো 2 রকম, বাহক চেক আর হুকুম চেক। আর দাগ কাটা চেকটা হলো বাহক চেক এবং হুকুম চেকের উপর যখন বাম পাশের উপরিভাগে সমান্তরাল আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হয় এবং ওই সমান্তরাল রেখার মধ্যে অ্যাকাউন্ট পেয়ি বা অ্যান্ড কোং বা প্রাপকের হিসেবে দেও লেখা হয়, সেটাকে বলা হয় দাগ কাটা চেক। আর দাগ কাটা চেক সবচেয়ে নিরাপদ এবং নিরাপত্তা বহন করে। তারপর হলো তোমার ব্যাংক হিসাবের গোপনীয়তা এবং এ সংক্রান্ত তথ্য। ব্যাংক এবং গ্রাহকের সম্পর্ক বিশ্বাসের। ব্যাংক এবং গ্রাহকের মধ্যে সম্পর্কটা কীরকম? আস্থা ও বিশ্বাসের। ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্ক হলো আস্থা ও বিশ্বাসের। শুধু বিশ্বাস ভঙ্গ, নৈতিকতার বিপর্যয় ও আইনের পরিপন্থী কোনো কিছু করলে এ সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। যদি বিশ্বাস ভঙ্গ হয়, নৈতিকতার বিপর্যয় হয় এবং আইনের পরিপন্থী কোনো কিছু করলে সম্পর্কের, অর্থাৎ ব্যাংক ও গ্রাহকের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক ছিল সেটা শেষ হয়ে যাবে। ব্যাংক এবং গ্রাহক তার যে সম্পর্কের অবসান সম্ভাব্য আরও যে কারণগুলো ঘটতে পারে তা হচ্ছে দেউলিয়া ঘোষণা, মক্কেলের মানসিক ভারসাম্য হারালে, গার্নিশি অর্ডার জারি করা হলে, তারপর ব্যাংকের নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে, মক্কেলের নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমে, যুদ্ধজনিত কারণে শত্রুতা তৈরি হলে, তারপরে সম্পূর্ণ জেল স্থানান্তর করলে, তারপরে মৃত্যুজনিত কারণে, আর হলো দীর্ঘকালীন লেনদেন চালু না রাখার কারণে। ব্যাংক হিসাবের গোপনীয়তা এই সংক্রান্ত হলো দেউলিয়া ঘোষণা। এটা সবসময় অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে আসে। গ্রাহক
আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হলেই ব্যাংকের সাথে তার হিসাবের চুক্তির পরিসমাপ্তি ঘটবে। কার মাধ্যমে দেউলিয়া হইতে হবে? একজন গ্রাহক বা হিসাব যে রাখে, যে গ্রাহক বা ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে পারে, আদালত কর্তৃক যদি দেউলিয়া ঘোষিত হয় তাহলে ব্যাংকের সাথে তার যে চুক্তিবদ্ধ সম্পর্ক তার পরিসমাপ্তি ঘটবে। দেউলিয়া শব্দের আবিধানিক অর্থ হলো পাগল, কিন্তু আর্থিক পরিভাষায় দেউলিয়া শব্দের অর্থ হলো তোমার, অর্থাৎ দেনা পরিশোধের অক্ষমতাজনিত কারণে অর্থ আদালত কর্তৃক যখন তাকে দেউলিয়া ঘোষণা করা হয়, অর্থাৎ অর্থ পরিশোধের অক্ষম, তাকে আর্থিক পরিভাষায় দেউলিয়া বলা হয়। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারো নিকট দেনা থাকে, সেই দেনা যদি পরিশোধে অক্ষম হয়, তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিক্রি করেও সে তার দেনা পরিশোধ করতে পারে না, তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে, অর্থাৎ ওই গ্রাহককে, ব্যাংকের গ্রাহককে অর্থ আদালত কর্তৃক যখন দেউলিয়া ঘোষণা করা হয়, তখন তার সাথে তার চুক্তিবদ্ধ সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে। ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে। আমি আবার বলছি, যখন অর্থ আদালত কর্তৃক, যদিও এটা বই উল্লেখ নেই তোমাদের, এটা উপরের ক্লাসে উল্লেখ করা আছে, কোনো গ্রাহককে অর্থ আদালত কর্তৃক যখন অর্থ পরিশোধে অক্ষমতার কারণে দেউলিয়া ঘোষণা করা হবে, তখনই শুধুমাত্র একজন গ্রাহকের সাথে ব্যাংকের চুক্তিবদ্ধ সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। তাহলে দেউলিয়া ঘোষণা কি আমরা বুঝতে পারলাম। অনেক সময় দেউলিয়া হয়ে গেছে আমরা শুনি। দেউলিয়া মানে সাধারণ আবিধানিক অর্থ, যে বাংলা আবিধানিক অর্থ হলো পাগল, উন্মাদ, যার কোনো বিবেক কাজ করে না। আর অর্থ ব্যাংকিংয়ের পরিভাষায়, আর্থিক পরিভাষায়, অর্থ আদালত কর্তৃক যখন কোনো গ্রাহকের দেনা পরিশোধের অক্ষমতার জন্য অর্থ আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, সেটা হলো অর্থ পরিশোধের অক্ষমতার জন্য, তখনই গ্রাহক ও ব্যাংকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। মক্কেল মানসিক ভারসাম্য হারালে। মানসিকভাবে অসুস্থ ব্যক্তির সাথে সুস্থভাবে লেনদেন পরিচালনা করা সম্ভব নয় এবং আইনানুগভাবে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চুক্তি সম্পাদনের অধিকার রাখে না। সেক্ষেত্রে ব্যাংকের সাথে মক্কেলের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে। যদি আমার কোনো হিসাব থাকে আর আমি যদি কোনো ধরনের অস্বাভাবিক আচরণ করি এবং সেটা যদি সার্টিফাইড হয়, তাহলে তা ব্যাংকের সাথে ওই গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে। গার্নিশি অর্ডার জারি করা হলে, অর্থাৎ অর্থ আদালত নয়, অর্থ আদালত অথবা ফৌজদারি বা আইনি যে আদালত, অর্থাৎ দেশের আদালত কর্তৃক মক্কেলের উপর কোনো গার্নিশি অর্ডার জারি করা হলে উক্ত মক্কেলের হিসাব সাময়িক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য থাকে ব্যাংক। আদালত কর্তৃক ব্যাংকের উপর কোনো গার্নিশি, মক্কেলের উপর আদালত কর্তৃক ওই মক্কেল বা গ্রাহকের উপর যদি কোনো গার্নিশি অর্ডার জারি হয়, তাহলে সাময়িক বা সম্পূর্ণভাবে ব্যাংক হিসাব বন্ধ করে দিতে বাধ্য থাকে। ব্যাংকের নিজস্ব সিদ্ধান্ত। মক্কেল যদি তার চুক্তি অনুযায়ী সততার নীতি মেনে না চলে বা প্রতারণার আশ্রয় নেয়, সেক্ষেত্রে ব্যাংক মক্কেলের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। যদি কোনো মক্কেল বা গ্রাহক ব্যাংকের সাথে অসৎ আচরণ করে, অর্থাৎ তথ্য গোপন করে, সততার যদি স্ফুলন ঘটে, সততার নীতি যদি না মানে এবং প্রতারণার আশ্রয় গ্রহণ করে, কোনো তথ্য ভুল দিয়ে প্রতারণা করে, তাহলে সেটা ব্যাংক তার নিজস্ব সিদ্ধান্ত মোতাবেক তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে। মক্কেলের নিজস্ব সিদ্ধান্ত। মক্কেল যদি কোনো কারণে ব্যাংকের সাথে লেনদেন চালু না রাখার সিদ্ধান্ত গ্রহণ করে, সেক্ষেত্রে ব্যাংক ও মক্কেলের পরিসমাপ্তি ঘটে। যদি মক্কেল নিজেও না চায়, তাহলেও ব্যাংক ও মক্কেলের সাথে সম্পর্কের পরিসমাপ্তি ঘটবে। যুদ্ধজনিত কারণে শত্রুতা তৈরি হলে। যুদ্ধজনিত কারণে ব্যাংক ও মক্কেলের পরস্পর বিভক্ত অংশে অবস্থান করলে ব্যাংক ও মক্কেলের সম্পর্ক নষ্ট হয়ে যায়। যদি যুদ্ধের কারণে দুই অংশ বিভক্ত হয়ে যায় এবং দুইজন দুই পাশে চলে যায়, তাহলেও কী হবে, ওই সম্পর্ক, অর্থাৎ যে চুক্তিবদ্ধ সম্পর্ক আছে সেটা নষ্ট হয়ে যায়, ব্যাংক ও মক্কেলের সম্পর্ক নষ্ট হয়। সম্পূর্ণ জের স্থানান্তর।
মক্কেল যদি তার হিসাবের সমুদয় জের অন্য কোনো ব্যক্তির হিসাবে স্থানান্তর করার জন্য ব্যাংকের উপর নির্দেশ জারি করে, তাহলে ব্যাংক মক্কেল হিসাব বন্ধ হয়ে যায় ও তাদের সম্পর্কের অবসান ঘটে। যদি আমি অন্য ব্যাংকে আমার টাকা সমস্ত স্থানান্তর করে নেই বা অন্য কাউকে টাকা সম্পূর্ণ দিয়ে দিই, তাহলে আমার সাথে আমার হিসাব বন্ধ হয়ে যাবে এবং ওই ব্যাংকের সাথে আমার সম্পর্কের অবসান ঘটবে। মৃত্যুজনিত কারণে মক্কেলের মৃত্যু ঘটলে হিসাব বন্ধ হয়ে যায়। যে ব্যক্তি হিসাব খুলবে বা যে গ্রাহক হিসাব খুলে তার মৃত্যুর কারণেও হিসাব বন্ধ হয়ে যায়, ফলে ব্যাংক মক্কেলের সম্পর্কের বিলুপ্তি হয়। দীর্ঘকালীন লেনদেন চালু না রাখা, মক্কেল যদি তার হিসাবে লেনদেন দীর্ঘ সময় চালু না রাখে, তাহলে ব্যাংক উক্ত মক্কেলের হিসাব বন্ধ করে দেয়। তাহলে আমরা বুঝলাম এই অধ্যায়টা কোন কোন বিষয়গুলো সমস্যা হতে পারে। আমি তোমাদেরকে এই বিষয়টা নিয়ে পুরো অধ্যায়ে আলোচনা করলাম। আসো সন্ধ্যে এখান থেকে কী কী গ্রাহক জ্ঞানমূলক প্রশ্ন সেটা একটু দেখে নিই। ব্যাংকার কাকে বলে? এই প্রশ্নটা সাধারণত খুব বেশি আসে 19 সালে, 18 সালে, 17 সালে, প্রত্যেক বছরই বিভিন্ন শিক্ষা বোর্ডে এই প্রশ্নটা আসছে। তা আমি বলে দিচ্ছি, ব্যাংকার কাকে বলে? ব্যাংকিং ব্যবসায় পরিচালনার সাথে সরাসরি যুক্ত ব্যক্তিবর্গকে ব্যাংকার বলা হয়। ব্যাংকিং ব্যবসা পরিচালনার সাথে যারা যুক্ত তাদেরকে ব্যাংকার বলা হয়। তারপর হুকুম চেক কি? একটু আগে বলেছিলাম বাহক চেক, হুকুম চেক। হুকুম চেক কি? যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি উত্তোলন করতে পারে না, এই ধরনের চেককে হুকুম চেক বলে। যে চেকের অর্থ ব্যাংক থেকে নির্দিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি উত্তোলন করতে পারে না, এই ধরনের চেকগুলোকে হুকুম চেক বলে। এবার ব্যাংক গ্রাহককে কখন টাকা ফেরত দেয়? ব্যাংক গ্রাহককে সাধারণত চাহিদা মাত্র টাকা ফেরত দিতে বাধ্য থাকে। আমরা ওই যে চেক কয় প্রকার সেখানে আমরা পড়েছি। তারপর ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? এটাও বিভিন্ন শিক্ষা বোর্ডে আসছে। ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসী হলো ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র। তোমরা একেবারে অনেক সময় দেখেছি এই অনলাইন পরীক্ষাগুলো নিতে গিয়ে তোমরা শুধুমাত্র এক কথায় উত্তর লিখে দিচ্ছ, আস্থা ও বিশ্বাস। হ্যাঁ, এতে নাম্বার পাবে ঠিকই, কিন্তু তোমার প্রেজেন্টেশন, উপস্থাপনাটায় একটু ঘাটতি থেকে যায়। তাই তোমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো এক কথায় শেষ না করে একটা বাক্যে শেষ করবে। শুধু আস্থা ও বিশ্বাস না লিখে ব্যাংক ও গ্রাহকের ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র কি? ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসই ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র। অথবা বলতে পারো ব্যাংকিং ব্যবসার মূল মন্ত্র হচ্ছে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা ও বিশ্বাস। তোমরা একটা বাক্যে যদি লেখো তাহলে তোমার প্রেজেন্টেশন অর্থাৎ খাতার উপস্থাপনা সুন্দর হবে, যার পরবর্তীতে তা তোমার অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতার প্রশ্নগুলোর যখন সে মূল্যায়ন করবে, নম্বর প্রদান করতে যাবে, তখন তোমাকে পরিপূর্ণ নম্বর দিতে তার কোনো কৃপণতা অর্থাৎ সমস্যা বোধ করবে না। যদি তুমি এক বাক্যে উত্তর লেখো, নাম্বার দিবে, কতে পূর্ণাঙ্গ নাম্বার দিবে, কিন্তু গ বা ঘতে পূর্ণ নাম্বার 3-এ 3, 4-এ 4 পাইতে গেলে যে নাম দরকার সেটা তোমার ঘাটতি থেকে যায়। আমরা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবো। যেমন একটু আগের প্রশ্ন বলছিলাম, ব্যাংক গ্রাহককে কখন টাকা ফেরত দেয়? তোমরা এক কথা লিখতে পারো চাহিদা মাত্র। এটা যদি এভাবে না লেখে, একটু আগে যে বললাম সাধারণত ব্যাংক গ্রাহককে চাহিদা মাত্র টাকা ফেরত দেয়, এটুকু পূর্ণ একটা বাক্য যদি লেখো তাহলেই শুধুমাত্র সুন্দর উপস্থাপন হয়। তারপর গার্নিশ অর্ডার কি? একটু আগে বললাম, গার্নিশ অর্ডার হলো মক্কেলের হিসাব সাময়িক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে আদালত কর্তৃক ব্যাংককে প্রদত্ত অর্ডারকে গার্নিশ অর্ডার বলে। মক্কেলের হিসাব সাময়িক বা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে আদালত কর্তৃক ব্যাংককে ব্যাংক প্রতিষ্ঠানকে যে আদালত যে অর্ডার জারি করে তাকে বলা হয় গার্নিশ অর্ডার। ব্যাংক প্রতিষ্ঠানকে প্রদত্ত অর্ডারকে গার্নিশ অর্ডার বলে। মক্কেলের হিসাব সম্পূর্ণ বা সাময়িকভাবে বন্ধ করার জন্য আদালত কর্তৃক ব্যাংকের প্রতি যে অর্ডার তাকে গার্নিশ অর্ডার বলে। তারপর অনেক সময় ব্যাংকের মুখ্য উদ্দেশ্য, কোনো ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক, কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন? এই প্রশ্নটা সকল বোর্ডে 2018 সালে সকল বোর্ডে আসছিল। তাহলে এটা কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন? চেইন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন।
এটাও তোমাদের এই অনলাইন পরীক্ষা বেশ কয়েকবার নিয়েছি, কিন্তু সবাই সঠিক উত্তর লিখতে পারোনি তোমরা। এরপরে আরেকটি অনিয়মিত প্রশ্ন, যেটা বহু নির্বাচনীতে সবচেয়ে বেশি আসে, এটা হলো নিয়মিত বিদেশ সফরকারীদের জন্য কোন হিসাব উত্তম বা কোন হিসাব খোলা হয়? নিয়মিত বিদেশ সফরকারীদের জন্য রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাব উপযোগী। আমি আবার বলছি, নিয়মিত বিদেশ সফরকারীদের জন্য রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবটি উপযোগী। সংক্ষেপে RFCD, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এরপর জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত আসে, দেশে নোট ও মুদ্রার প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান কোনটি? যে কোনো দেশেরই। সংক্ষেপে তোমরা কী লিখে দিয়েছো, বেশ কয়েকটা খাতা মূল্যায়ন করেছি আমি এর আগের পরীক্ষাটায়। তোমরা শুধু সরাসরি লিখছো কেন্দ্রীয় ব্যাংক। হ্যাঁ, নোট ও মুদ্রার প্রচলন করার ক্ষমতা শুধু কেন্দ্রীয় ব্যাংকের। তোমরা এইভাবে এক কথায় না লিখে এক বাক্যে লেখো, দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপরে ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তিকে কি বলে? তোমরা সরাসরি লেখো কি? ব্যাংকার। ব্যাংকিং ব্যবসায় লিপ্ত ব্যক্তিকে ব্যাংকার বলে। এভাবে যদি এক বাক্যে বলো, লেখো তোমরা, তাহলে অন্যান্য প্রশ্নের মূল্যায়নের ক্ষেত্রে তোমরা একটু সুবিধা ভোগ করবে। তারপর ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র কি? ব্যাংকিং ব্যবসায়ের একটু আগে বলছে, ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র হচ্ছে ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাসী হলো ব্যাংকিং ব্যবসায়ের মূল মন্ত্র। এবং অধীনস্থ ব্যাংক কি? অধীনস্থ ব্যাংক বলতে কি বোঝায়? হোল্ডিং কোম্পানির অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে অধীনস্থ ব্যাংক বলে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রত্যয়পত্র কি? প্রত্যয়পত্র হলো একটি ঋণের দলিল, যার মাধ্যমে ব্যাংক তার আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে রপ্তানিকৃত পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। প্রত্যয়পত্র হলো একটি ঋণের দলিল, যার মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারকের অনুকূলে পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দিয়ে থাকে। ব্যাংকের আয়ের প্রধান উৎস কি? তোমরা সরাসরি লেখো কি? ঋণের সুদ। হ্যাঁ, নাম্বার তোমরা কতে এক পাও, কিন্তু খ গতে তখন নাম্বার কমে যায়। তো ব্যাংকের আয়ের প্রধান উৎস হলো ঋণের সুদ। তোমরা এইভাবে যদি লেখো, তাহলে আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছ, এবং এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে জ্ঞানমূলক, সেটা নিয়ে আলোচনা করলাম। কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলে দিয়েছি অলরেডি, 10টা থেকে 12টা প্রশ্ন বলেছি, 12টা প্রশ্ন। আর এই অধ্যায়টার পূর্ণ আলোচনা করেছি। তোমরা যদি মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখো, আর মূল পাঠ্য বইটাই যদি একবার গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নাও, তাহলে আরও ভালো করবে। সঠিক আনসার করতে, উত্তর প্রদান করতে তোমাদের জন্য সহজ হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিয়মিত বাহির থেকে আসলে হাত ধুয়ে সমস্ত কিছু ধরবে, এছাড়া কোনো কিছু করবে না। যত কম সময় বাইরে থাকা যায় ততই মঙ্গল, ততই ভালো। বেশি বেশি সময় পড়াশোনার দিকে মনোযোগ দাও, এবং পরীক্ষার পূর্ব প্রস্তুতিটা ভালোভাবে যেন গ্রহণ করতে পারো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা সবাই সুন্দর, ভালো, সুস্থ থাকো। তোমাদের পরিবারের সকলেই সুস্থ থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।